নমস্কার। ইগনো কলকাতা রিজিওনাল সেন্টারের তরফ থেকে আজকে এডুকেশন বিএজি এডুকেশন ডিইএসসি 132 ব্লক 1 ইউনিট 2 ইউনিট 2 এবং ইউনিট 3 এর ক্লাস শুরু করছি। প্রথমে ইউনিট 2 বলছি, এডুকেশন কমিশন অ্যান্ড ক্রিটিক। আমি পুলক গাঙ্গুলি, একাডেমিক কাউন্সিলর, ইগনু কলকাতা। আমরা শুরু করছি ভারতীয় বিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49, যেটা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। মনে রাখতে হবে, রাধাকৃষ্ণন কমিশন হলো স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন, যা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের শিক্ষা এবং ভারতবর্ষের অতীত ঐতিহ্যের ভাবধারাকে নিয়ে তৈরি হয়েছিল। স্বাধীনতার আগে বা প্রাক স্বাধীনতা পর্বে ব্রিটিশদের তৈরি এরকম অনেক 3-4টি বা 4টে থেকে 5টা আমরা শিক্ষা কমিশন পেয়েছি, কিন্তু সেই শিক্ষা কমিশন কিন্তু ব্রিটিশদের বা ইংরেজদের তাদের নিজস্ব লক্ষ্য বা চিন্তা ভাবনা অনুযায়ী করা হয়েছিল। কিন্তু ভারতীয় বিদ্যালয় শিক্ষা কমিশন যেটা তৈরি হলো, সেটা কিন্তু ভারতীয় শিক্ষা, ভারতীয় ভাবধারা, ভারতীয় সংস্কৃতি নিয়ে একটা শিক্ষা নীতি তৈরি করেছিল। এবং যে শিক্ষানীতি সামগ্রিকভাবে ভারতবর্ষের শিক্ষা ভাবধারাকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল। আমরা এখন ভারতীয় বিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং সেই সম্পর্কে আমরা জানব। এই যে ভারতীয় শিক্ষা কমিশন, ভারতীয় বিদ্যালয় শিক্ষা কমিশন, এর প্রধান অনুসন্ধানের কি বিষয় ছিল? এর প্রধান অনুসন্ধানের বিষয় ছিল গবেষণা করা, গবেষণা এবং শিক্ষার মান। 2, শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষার বাহন কি হবে। 3 হচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর আবাসন, নিয়মানুবর্তিতা, উচ্চশিক্ষা প্রশাসন, নারী শিক্ষা, মূল্যায়ন। এই সব বিষয় ছিল ভারতীয় শিক্ষা কমিশনের বা রাধাকৃষ্ণন কমিশনের প্রধান অনুসন্ধানের বিষয়। এবার রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলো নিয়ে আমরা আলোচনা করব। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলোর মধ্যে প্রথমেই উচ্চশিক্ষার লক্ষ্য এবং আদর্শ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমেই এই উচ্চশিক্ষার লক্ষ্য এবং আদর্শ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, তা হলো যে উচ্চশিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে উন্নততর সমাজ গড়ে তোলা। তাহলে এই উন্নততর সমাজ গড়ে তুলতে গেলে বা উন্নততর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে উন্নততর সমাজ গড়ে তোলার কথা বলা হচ্ছে। তারপর কি বলছে? যে নেতৃত্ব দানে যোগ্যতা অর্জন, জাতীয় সংহতি স্থাপন। এটা ভারতবর্ষের জাতীয় সংহতি স্থাপন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন, অর্থাৎ এই যে নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার ক্ষেত্রে। কারণ স্বাধীন ভারতবর্ষে সেই সময় শিক্ষা বিষয়ক, শুধুমাত্র শিক্ষা বিষয়ক উন্নতি এরকম নয়, প্রত্যেকটা বিষয়, শিল্প বাণিজ্য, প্রত্যেকটা ক্ষেত্রেই, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই যে নেতৃত্ব দানে যে যোগ্যতা অর্জন করবে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকেই সে নেতৃত্ব দানের বিষয়টি উঠে আসবে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ব্যক্তিত্ব গঠনে সহায়তা করা বা ব্যক্তিত্ব গঠনে সাহায্য করা।
ব্যক্তিত্ব গঠন বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ভারতবর্ষের মতো দেশে ব্যক্তিত্ব এবং চরিত্রের মূল্যটা কিন্তু অত্যন্ত বেশি। সুতরাং বিশ্ববিদ্যালয় শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য উন্নত করা এবং তার মূল্যবোধের বিকাশ করা, যা ভারতবর্ষের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। জ্ঞান চর্চা এবং নতুন জ্ঞান সৃষ্টিতে সাহায্য করা, এটাও একটা অন্যতম লক্ষ্য ছিল। জ্ঞান চর্চা এবং অন্য নতুন জ্ঞান সৃষ্টিতে সাহায্য করা, যেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে আমাদের জ্ঞানের বিস্ফোরণ হচ্ছে সারা পৃথিবীতে। কিন্তু বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞান চর্চাই হবে না, প্রয়োজনে নতুন জ্ঞান উন্মোচনে সাহায্য করতে হবে, নতুন জ্ঞানের গবেষণা করতে হবে, চর্চা করতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে সেই জ্ঞানকে নতুন মানে নবাগতদের কাছে সেই জ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে উপযুক্ত মানে এমনকি বুদ্ধিজীবী শিক্ষণের কেন্দ্র হবে এই বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে গণতান্ত্রিক চেতনা সঞ্চার করা, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা সঞ্চার করা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দেওয়া অর্জন, তারপর হচ্ছে কৃষ্টি সংরক্ষণ, গণতান্ত্রিক চেতনা সঞ্চার এবং এখানে বলছে যে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, আধুনিকতার প্রতি আগ্রহ, এই সামগ্রিকভাবে গণতান্ত্রিকতা গড়ে ওঠে। মানসিক উন্নতির মধ্যে দিয়ে মানসিক উন্নতির সঙ্গে শারীরিক উন্নতিও সমান গুরুত্ব পাবে। সাধারণত শিক্ষায় মাতৃভাষা অত্যন্ত গুরুত্ব পাবে, মাতৃভাষা চর্চার গুরুত্ব পাবে। এবং ভারতীয় এবং আর একটা বিষয় হচ্ছে যে বিজ্ঞান, কারিগরি শিক্ষা, কৃষি শিক্ষা প্রসার করতে হবে, কারণ ভারতবর্ষ কৃষি মাতৃক দেশ। পাশাপাশি শিক্ষা এবং গবেষণার সঞ্চার করতে হবে। এবার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসছি। এবার হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম। পাঠ্যক্রম কি হবে? তাহলে প্রধান যা যা সুপারিশ হলো সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এর পরের অংশে আসছি আমরা, যে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে এর পরিকাঠামো বা স্ট্রাকচার কি হবে। পরিকাঠামো বা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ক্ষেত্রে খুব শর্ট এখানে বলে দিচ্ছি। স্ট্রাকচারটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্ম পরিচালন সমিতি থাকবে এবং সেই সমিতিতে পরিদর্শক থাকবে, আচার্য থাকবে, উপাচার্য থাকবে, কোর্ট বা সেনেট থাকবে, তারপর হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল থাকবে, একাডেমিক কাউন্সিল থাকবে, ফ্যাকাল্টিজ থাকবে, বোর্ড অফ স্টাডিজ মেম্বার থাকবে, একটা অর্থ কমিটি বা ফিনান্সিয়াল কমিটি থাকবে এবং সবশেষে নির্বাচন কমিটি থাকবে এবং সময় মতো তাতে নির্বাচন হবে। এবার হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম নিয়ে আলোচনা করা হচ্ছে। শিক্ষার পাঠ্যক্রম কি? উচ্চশিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন কিন্তু একটা বিশেষ সুপারিশ দিয়েছে। এর কারণ, কেন এই সুপারিশের প্রসঙ্গ বলেছে পাঠ্যক্রম নিয়ে? পাঠ্যক্রম এই শব্দটার অর্থ আমরা এখন কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে দৌড়কে বোঝাই। 1948 সালে স্বাধীনতার মানে একদম পরবর্তী সময়, সবে স্বাধীনতা পেয়েছে, সেই সময় কিন্তু দেশকে উন্নত করবার অন্যতম মাধ্যম বা হাতিয়ার ছিল শিক্ষা, এবং পাঠ্যক্রম হলো শিক্ষার প্রধান উপাদান এবং অন্যতম উপাদান। আমরা আগের ক্লাসে যখন ভারতের সংবিধানের মধ্যে, ভারতবর্ষের সংবিধানের মধ্যে শিক্ষার উপাদানগুলো নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন আমরা এটা দেখেছি যে আম্বেদকর তার বক্তৃতায় দীর্ঘ অংশ শিক্ষাকে নিয়ে ব্যবহার করেছে এবং শিক্ষার কথা বলেছে, এবং উনি এই কথা বলেছেন যে শিক্ষা ছাড়া ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় দেশকে উন্নত করা সম্ভব নয় এবং শিক্ষাই কিন্তু একমাত্র হাতিয়ার, এ কথা বলেছে। এবং আগের দিনও আমরা এটাকে নিয়ে আলোচনা করেছিলাম। কমিশন এখানে কি বলেছেন? কমিশন বলেছেন যে স্নাতক স্তরে পাস এবং অনার্স কোর্সে 2 বছরের পাঠ্যক্রম এবং স্নাতকোত্তর কোর্স অধ্যয়ন হবে 1 বছরের। এছাড়া শিক্ষার্থীরা যাতে নিজেদের পছন্দ মতো বিষয় অধ্যয়ন করতে পারে এবং ডিগ্রি লাভের সুযোগ পেতে পারে, তার জন্য উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে, এই কথা বলেছি। এবার পাশাপাশি আবার
শিক্ষক শিক্ষার কথা বলেছে। শিক্ষক শিক্ষার প্রসঙ্গে কমিশন কিন্তু সুপারিশ কিন্তু শিক্ষক শিক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বা একটা মর্যাদা দিয়েছে এবং একথাও জানিয়েছে যে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষকের মাধ্যমে শিক্ষার মান এবং সাফল্য নির্ভর করে। শিক্ষকের দায়িত্ব সম্পর্কে কমিশন কি সুপারিশ করেন? সুপারিশ করেন শিক্ষকের দায়িত্ব হবে ছাত্রদের মধ্যে আগ্রহ জাগিয়ে তোলা এবং উপযুক্ত মূল্যবোধ গঠন করা, যাতে ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীরা উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে। শিক্ষার মান উন্নয়নের জন্য কমিশন শিক্ষার উচ্চশিক্ষার ক্ষেত্রে 4 ধরনের শিক্ষকের কথা বলেছেন, যেটা হচ্ছে প্রফেসর, রিডার, লেকচারার এবং ইনস্ট্রাক্টর। শিক্ষার মাধ্যম কি বলেছে? শিক্ষার মাধ্যম কিন্তু মূলত মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার মাধ্যমে রবীন্দ্রনাথ যেরকম বলেছিলেন মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এই কথা বলেছে, অর্থাৎ এবং মনস্তত্ত্বের দিক থেকেও দেখা যায় যে মাতৃভাষার মাধ্যমেই একজন শিক্ষার্থী তার শিক্ষার গভীরে প্রবেশ করে এবং যখন যার চেতনার সঞ্চার হয়, যার জ্ঞান যখন সে নতুন স্তরে আহরণ করে এবং নতুন নলেজকে যে অ্যাকোয়ার করে বা নতুন নলেজকে যখন সে আত্মস্থ করে, তখন কিন্তু তার মাতৃভাষার মাধ্যমেই করে বা মাতৃভাষায় তার চিন্তার পরিধি বা বিস্তৃতি বাড়াতে সাহায্য করে। এই প্রসঙ্গটাই কিন্তু মাতৃভাষায় বলা হয়েছে। তাই উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হবে আঞ্চলিক ভাষা, কারণ ভারতবর্ষ নানা ভাষাভাষীর দেশ, তাই আঞ্চলিক ভাষাকে উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হিসেবে গণ্য করা হয়েছে। আর কি বলেছে? যে সর্বভারতীয় হিন্দি ভাষার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে, কারণ অনেকটা অংশ হিন্দি ভাষা নিয়ে পরিব্যাপ্ত থাকে আমাদের উত্তর ভারতের অনেকটা অংশ, সেই জন্য হিন্দি ভাষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিজ্ঞান ভাষার ক্ষেত্রে বা কারিগরি ভাষার ক্ষেত্রে ভারতীয় অভিন্ন ভাষার প্রয়োগ করতে বলা হয়েছে এবং পাঠ্য হিসাবে ইংরেজি ভাষা ক্রমবর্ধমান জ্ঞানের সঙ্গে সঙ্গতি রাখতে ইংরেজি ভাষার প্রসঙ্গ বা বলা হয়েছে। এর প্রসঙ্গে আসছি যে পেশাগত শিক্ষা, কারণ সাধারণ শিক্ষা বা প্রথাগত শিক্ষার বাইরে কমিশন পেশাগত শিক্ষার সুপারিশ করেছেন। এই পেশাগত শিক্ষা কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে প্রবেশের উপযোগী করে তোলে। কমিশন তাই পেশাগত শিক্ষার উপরে অত্যন্ত গুরুত্ব অর্জন করেছেন এবং কয়েকটি পেশা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ যুগ ধরে চলে আসছে সেই পেশার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে। সেক্ষেত্রে কৃষিকাজ, বাণিজ্য, চিকিৎসাবিদ্যা, কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং, আইন এবং আইন শিক্ষা, এমনকি শিক্ষাকতা বিষয়টিকেও এর মধ্যে আনা হয়েছে। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ মূল্যায়ন ব্যবস্থা বা পরীক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে শিক্ষার্থী সমগ্র পাঠ্যক্রমের মধ্যে দিয়ে অগ্রসর হল, পাঠ্যক্রম শেষ করার পরে তার একটা মূল্যমান নির্ধারণ করা বা মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা মান, শিক্ষার্থীদের মান, পাঠ্যক্রমের মান সর্বোপরি উন্নত মানুষ তৈরি করবার বা আমরা যে বিষয়টাকে বলছি যে মানব সম্পদ তৈরি করার মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে কমিশন একটি ইঙ্গিত করেছেন, দৃষ্টিপাত করেছেন। কি বলেছেন? যে না, শুধুমাত্র রচনাধর্মী প্রশ্নের বদলে বস্তুধর্মী প্রশ্ন থাকবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে নম্বর দেওয়ার বিষয়ে সমতা রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে নম্বরে একটি সমতা দেওয়া থাকবে। গ্রেস নম্বর দেওয়ার প্রথা বাতিল করতে হবে। আমরা অতীতে গ্রেস নম্বর দেওয়া বা কিছুটা সুযোগ বা সুবিধা পাইয়ে দেওয়ার একটা সুযোগ ছিল, সেটাকে বাতিল করতে হবে। এছাড়াও মাধ্যমিক শিক্ষা কমিশন এই উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে আরো কিছু বিষয় আলোচনা করার দরকার আছে। যেরকম হচ্ছে যে শিক্ষার মান নিয়েও বিশ্ববিদ্যালয় কমিশন একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করে। যে কি বলা হয়েছে? যে শিক্ষা বিশ্ববিদ্যালয়কে কলা এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে 300 বেশি ছাত্রছাত্রী নেওয়া চলবে না এবং কলেজগুলিতে 1500-র মধ্যে ছাত্র সংখ্যাকে রাখতে হবে এবং পরীক্ষার দিনগুলিতে কি হচ্ছে 180 দিন, সারা বছর 180 দিন কর্মদিবস রাখতে হবে, গ্রন্থাগারের সুযোগ রাখতে হবে এবং গবেষণাকে উৎসাহ দিতে হবে এবং গবেষণা ক্ষেত্রে অর্থ বরাদ্দ করতে হবে।
এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে পরীক্ষা সংস্কার করা হয়েছে, পরীক্ষার পদ্ধতি বা এক্সামিনেশনের সংস্কার করা হয়েছে, ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কথা বলা হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে দৈনিক শিক্ষার্থীদের মনস্তত্ত্বকে বা মনঃসংযোগকে বাড়ানো, ছাত্র কল্যাণের কথা প্রসঙ্গ এসছে, যেখানে এবং নারী শিক্ষার কথা বলা হয়েছে, নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি করার প্রসঙ্গ নিয়ে এসছে, শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে, গার্হস্থ্য অর্থনীতি বা গ্রামীণ শিক্ষায় একটা চেতনা স্রোত বয়ে দিতে হবে। গ্রামের মানুষ যেখানে বসবাস করে সেখানে যাতে বিশ্ববিদ্যালয় গঠন করা এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ একটা পরিকল্পনার প্রস্তাব করেছেন, যেরকম এখানে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা এবং ডেনমার্কের যে গণ কলেজ ভাবধারা, সেই ভাবধারাকে এখানে নিয়ে আসা কথা হয়েছে। এছাড়া ওয়ার্ধা পরিকল্পনায় নিম্ন বুনিয়াদী, উচ্চ বুনিয়াদী এবং উত্তর বুনিয়াদী শিক্ষার যে প্রস্তাব ছিল তাকেও যোগ করা হলো এবং কমিশন ব্যাপকভাবে আরো ব্যাপক রূপ দিয়ে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত এই গ্রামীণ শিক্ষার একটা সর্বাঙ্গীন ব্যবস্থার কথা বলেছেন। সামগ্রিকভাবে বলা যায় যে রাধাকৃষ্ণন কমিশন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ দলিল। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে একদম ভারত গঠনের মৌলিক দায়িত্ব গ্রহণের উপযুক্ত করে গড়ে তোলার যুক্তি দেখিয়েছিল। কৃষিভিত্তিক ভারতবর্ষে উন্নত কৃষিবিদ্যার অনুশীলন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রাসঙ্গিকতাকে সুদৃঢ় করে করা হয়েছে কমিশনের সুপারিশের মধ্য দিয়ে। কমিশন সমস্ত দিক বিশ্লেষণ করে কি করেছিল যে উচ্চশিক্ষার ত্রুটিগুলোকে চিহ্নিত করেছিল। প্রত্যেকটা সমস্যা গুরুত্বপূর্ণভাবে নজর দিয়ে সমস্যা সমাধান কল্পে সুপারিশগুলি স্বাধীন ভারতবর্ষে যে উপযোগী ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মীয় শিক্ষা, নারী শিক্ষা, টোল, মাদ্রাসা, উচ্চশিক্ষা বিষয়ে কমিশনের বক্তব্য কিন্তু খুব স্পষ্ট ছিল না। তবুও আমরা কিন্তু এই রাধাকৃষ্ণন কমিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন হিসাবে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি। এরপরে আসছি মাধ্যমিক শিক্ষার কথা, বা 52-53 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটাকে মুদালিয়ার কমিশন বলি। মুদালিয়ার কমিশনের ক্ষেত্রে বিষয়টা কি হয়েছিল? মুদালিয়ার কমিশন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার 1952 সালে একটি শিক্ষা কমিশন গঠন করেন। একে মুদালিয়ার কমিশন বলেন। এর অনেক সদস্য ছিল, যেরকম হংস মেহতা, ডিকে এল, শ্রীমালি, তারপর হচ্ছে অনাথনাথ বসু, জন ক্রিস্টি, এরকম অনেকে ছিলেন যারা এই মাধ্যমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করেছিলেন, বা মুদালিয়ার কমিশন। দেখো, আমরা এর আগে যেটা করলাম সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন বলছি, বিশ্ববিদ্যালয় কমিশন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে নজর দেওয়া হয়েছিল। এবারে মাধ্যমিক শিক্ষা কমিশন করা হলো কবে? 1952-53 সালে। 52-53 সালের এই মাধ্যমিক শিক্ষা কমিশনের কতগুলো সুপারিশ ছিল। কি কি সুপারিশ ছিল? সুপারিশ কি ছিল? যে আদর্শ এবং দায়িত্ববান নাগরিক গড়ে তোলা, প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য একটা গণতান্ত্রিক নাগরিক তৈরি করতে হবে, ব্যক্তিত্বের সুষম বিকাশ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর কি ছিল? যুব সমাজের চরিত্র গঠন, উৎপাদনী যুব সমাজের চরিত্র গঠন করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। আর বলেছিল কি, যে উৎপাদনী এবং বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক সৃষ্টি করে। তাহলে এই যে উৎপাদনী মানসিকতা বা উৎপাদন করবে এবং বৃত্তি শিক্ষা গ্রহণ করে তারা বৃত্তিমূলক কাজে অংশগ্রহণ করবে এবং কর্মের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করবে, অর্থাৎ এই যে এবং তারা দক্ষ হবে, এই দক্ষতা কিন্তু উন্নত নাগরিক সৃষ্টি করে। এবং মধ্যম স্তরের নেতৃত্বের শিক্ষণ, অর্থাৎ এখানে এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ যে নেতৃত্ব দানের মানসিকতা, এবং একদম হায়ার লেভেলে নয় বা একদম উচ্চ স্তরে নয়, মধ্যম স্তরেও নেতৃত্বের শিক্ষণ, এই ধারণাগুলি কিন্তু
মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের রেকমেন্ডেশনের মধ্যে পড়ছে। এরপরে আসছি যে মাধ্যমিক শিক্ষা কাঠামো। কাঠামোটা কি? এইখানে কিন্তু এই মাধ্যমিক শিক্ষা কাঠামো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা, মাধ্যমিক শিক্ষা কাঠামো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলা হয়েছে। এবং এই মাধ্যমিক শিক্ষা কাঠামো নিয়ে কি বলা হয়েছে, যে সাংগঠনিক কাঠামোতে 4 বা 5 বছর যাবৎ প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী শিক্ষা গ্রহণের পর মাধ্যমিক স্তরে মাধ্যমিক স্তরে ছাত্র ভর্তি হতে পারবে, মাধ্যমিক স্তরে শিক্ষার্থী মাধ্যমিক স্তরে ভর্তি হতে পারবে। তারপরে কি আসছে? তারপরে আসছে যে মাধ্যমিক শিক্ষা 2টি স্তরে বিভক্ত থাকবে। কোন কোন দুটো স্তরে বিভক্ত থাকবে? একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক, একটা হচ্ছে যে নিম্ন মাধ্যমিক, আর একটি হচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্তর হবে 4 বছরের জন্য, নিম্ন মাধ্যমিক 5 বছরের প্রাথমিক শিক্ষা, তারপর নিম্ন বুনিয়াদী শিক্ষা, এরপরে হচ্ছে 3 বছরের নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষা, তারপরে হচ্ছে 3 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, এবং সম্পূর্ণভাবে এই নিয়ে 11 বছরের বিদ্যালয় শিক্ষা মাধ্যমিক শিক্ষা কাঠামোর মধ্যে দেখানো হয়েছে। এরপরে আসছি আমরা, আর কি কি বলেছে? মাধ্যমিক শিক্ষা এর স্থায়িত্ব হবে 7 বছর। 6 থেকে 14 বছর পর্যন্ত শিক্ষার্থীরা 8 বছরের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করবে। 14 বছর থেকে 18 বছর বয়সী সকল শিক্ষার্থীদের 4 বছর মাধ্যমিক শিক্ষা লাভ করবে। শিক্ষার পাঠ্যক্রম, এই শিক্ষার পাঠ্যক্রম, আচ্ছা, পাঠ্যক্রমে যাওয়ার আগে আমি মাধ্যমিক শিক্ষার সুপারিশ সম্পর্কে আরো 2-1টি প্রসঙ্গ আমরা আলোচনা করে নিচ্ছি। শিক্ষা কাঠামো সম্পর্কে আরো 2-1টি বিষয় আলোচনা করে নিচ্ছি। আর কি কি আছে? ইন্টারমিডিয়েট, এখানে বলেছে যে ইন্টারমিডিয়েট কোর্স অবলুপ্তি ঘটিয়ে 1 বছরের উচ্চ মাধ্যমিক স্তরে যুক্ত হতে হবে এবং 1টি বছর যুক্ত হবে ডিগ্রি কোর্সের সঙ্গে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে তাদের প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স অধ্যয়ন করে ডিগ্রি পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। আর বৃত্তি শিক্ষার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলিতে 1 বছরের প্রাক বৃত্তিমূলক কোর্স চালু করতে হবে। এবার আসছি মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে। মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কি কি বলা হয়েছে? মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে মুদালিয়ার কমিশন কতগুলো বিশেষ সুপারিশ করেছে। কি কি? নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম, অর্থাৎ আমরা নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম বলতে আমরা কোন সময়টা বলছি? যে প্রথম 5 বছরের যে নিম্ন মাধ্যমিক স্তর বা নিম্ন বুনিয়াদী স্তর, সেই নিম্ন বুনিয়াদী স্তরের পাঠ্যক্রমের মধ্যে আমরা থাকছি ভাষা, গণিত, সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান, শিক্ষা চর্চা, সঙ্গীত এবং শিল্পকলা। উচ্চ মাধ্যমিক স্তরের বা উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম, উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের মধ্যে যেটা থাকছে, উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের যে 3টি বিষয় থাকছে বা উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের মধ্যে কি কি থাকছে, যে 3টি ভাষা থাকছে সেখানে। মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের ক্ষেত্রে যেরকম উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের ক্ষেত্রে কমিশন শিক্ষার্থীদের কি বলেছে, যে আগ্রহ, প্রবণতা, সামর্থ্য প্রভৃতি বিষয়ে গুরুত্ব আরোপ করেছে। উচ্চ মাধ্যমিক স্তরের যে আবশ্যিক বিষয়গুলো রাখা হয়েছে সেগুলো কি কি? 3টি ভাষা রাখা হয়েছে। কি কি রাখা হয়েছে? মাতৃভাষা, হিন্দি ও ইংরেজি ভাষা, সমাজবিদ্যা,
সাধারণ বিজ্ঞান, অঙ্ক, হস্তশিল্প এই বিষয়গুলো রাখা হয়েছে। আর উচ্চ মাধ্যমিক স্তরে ঐচ্ছিক বিষয়গুলি কি কি? উচ্চ মাধ্যমিক স্তরে ঐচ্ছিক বিষয়গুলি হলো মানবিক বিদ্যা, বিজ্ঞান কারিগরি বিদ্যা, আর হচ্ছে কৃষিবিদ্যা, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান, এই সব বিষয়গুলি ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়েছে। এবং প্রথম 2 বছর কোর বিষয় গুরুত্ব দেওয়া হবে এবং কোনো বিশেষীকরণ হবে না। শেষের 2 বছর ঐচ্ছিক বিষয়ের গুরুত্ব বাড়িয়ে বিশেষীকরণের দিকে বিশেষীকরণের ভাবনা চিন্তা করা হয়েছে। এবার শিক্ষার মাধ্যম কি ছিল এখানে? শিক্ষার মাধ্যম হচ্ছে এখানেও সেই সমগ্র মাধ্যমিক স্তরের শিক্ষার মাধ্যম হচ্ছে আঞ্চলিক ভাষা, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক স্তরে এবং প্রাথমিক স্তরের ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং হিন্দি পাঠ্যপুস্তকের অন্তর্গত হবে। আর উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের 2টি ভাষা থাকবে, একটি হচ্ছে তার মধ্যে একটি অবশ্যই মাতৃভাষা এবং অপরটি কোনো উন্নত ভাষা হলেও চলবে। এখানেও শিক্ষক শিক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে এবং শিক্ষক শিক্ষকদের জন্য 2 বছরের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। দেখো একটা জিনিস আমরা এবং স্নাতক স্তরের শিক্ষার্থীদের জন্য 1 বছরের ট্রেনিং এর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। মূল্যায়ন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যেখানে গ্রেডিং সিস্টেম রাখতে হবে বা সংকেত পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ আলাদা করে নম্বর না দিয়ে এ বি সি বা ক খ গ এই ধরনের কথা বলতে হবে, অর্থাৎ প্রত্যেকটা একদম নিখুঁত নম্বরটা কতটা সেটা না জানিয়ে গ্রেডিং সিস্টেমের ব্যবস্থা করতে হবে। আর শিক্ষার্থীদের যোগ্যতা পরিমাপের জন্য বিভিন্ন টেস্ট, পরীক্ষা, বার্ষিক ফলাফলকে যুক্ত করতে হবে। এছাড়াও কমিশন নারী শিক্ষার কথা বলা হয়েছে, প্রত্যেকটা কমিশনে নারী শিক্ষার কথা বলা হয়েছে। এখানেও নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে, যে ছেলে এবং মেয়েদের কোনো পার্থক্য থাকবে না শিক্ষার ক্ষেত্রে, নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। নারী শিক্ষার পাঠ্যক্রম হবে গার্হস্থ্য বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত প্রভৃতি, এবং মেয়েদের জন্য অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করা এবং নারী শিক্ষার জন্য পাঠ্যক্রম রচনা, পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে যাবতীয় বিষয় রাখার কথা বলা হয়েছে। শিক্ষা প্রশাসন বা এডুকেশনাল ম্যানেজমেন্ট, প্রশাসন মানে হচ্ছে এখানে যেখানে প্রশাসন ব্যবস্থাপনা না, ম্যানেজমেন্ট নয়, এটা হচ্ছে শিক্ষা প্রশাসন। অর্থাৎ এই যে প্রশাসনিক কথা বলা হচ্ছে, কারণ যে প্রশাসনিক বিষয়টা, কারণ শিক্ষার ক্ষেত্রে যেরকম একটা পাঠ্যক্রমের বিষয় থাকে, শিক্ষার একটা দিক থাকে, সেরকম একটা প্রশাসনিক দিক থাকে। এই প্রশাসনিক দিক বা অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা, সেখানেও কিন্তু মুদালিয়ার কমিশন সে আলোকপাত করেছে। পরিচালনা সংক্রান্ত বিষয় বা ম্যানেজমেন্টের জন্য কি বলেছে, যে মধ্যশিক্ষা পর্ষদ গঠন করার কথা সুপারিশ করা হয়েছে এবং এই পর্ষদ মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে আলোচনা করবে এবং তার নীতি নির্ধারণ করবে। পরীক্ষা ব্যবস্থা, পরীক্ষা সংস্কার এবং মূল্যায়নের কথা আলোচনা করা হয়েছে এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধান এবং উন্নতি এবং পরামর্শ দানের প্রসঙ্গ এই শিক্ষা প্রশাসন করবে। এরপরে আমরা চলে আসছি ভারতীয় শিক্ষা কমিশন। আচ্ছা, তার আগে আমি মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া শিক্ষা কমিশনের শেষ একটা কতগুলো অংশ বলে দেওয়া হচ্ছে, যে মুদালিয়ার শিক্ষা কমিশন সম্পর্কে আমরা যদি দেখি, ভারতবর্ষের দিকে মুদালিয়ার শিক্ষা কমিশনও একটা তৎকালীন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যদিও সেই ভূমিকা কখনোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের মতো অত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, কিংবা আমরা এখন যেটা করতে যাচ্ছি, যে 1964-66 যে ভারতীয় শিক্ষা কমিশন সম্পর্কে যেটি আলোচনা করা হয়েছে, বা ভারতীয় শিক্ষা কমিশন যে কোঠারি কমিশন যে গুরুত্বপূর্ণ বা যে উচ্চতায় উঠেছিল, সেই পর্যায়ে যেতে পারেনি। কিন্তু তদানীন্তন সুপারিশগুলি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কমিশন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ, রুচি, পছন্দ অনুযায়ী শিক্ষার সুযোগ দিয়েছিলেন। আদর্শগত বিচারে এটি একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা হিসেবে বিবেচনা করা হয়েছে। শিক্ষা, কৃষি, বাণিজ্য, যন্ত্রশিল্প,
শিক্ষা সুপারিশগুলি অত্যন্ত সময় উপযোগী হয়েছিল। কিন্তু তাছাড়াও আমরা কতগুলো জিনিস বলতে পারি যে এই সুপারিশ আর সমস্যা সমাধানগুলো অত্যন্ত সাধারণ মানের ছিল। খুব উচ্চমানের সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব উচ্চমানের ব্যবহার এসছে বা উচ্চ দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি যে দেখতে পেয়েছি তা কিন্তু নয়। আর কি আছে? বহুমুখী পাঠ্যক্রমের জন্য অধিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ল্যাবরেটরি স্থাপন, লাইব্রেরির অত্যন্ত জরুরি স্থাপন, একথা কমিশনের রিপোর্টে উল্লেখ থাকলেও বাস্তবে যেটা অসম্ভব ছিল সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে তা কিন্তু স্বীকার করা হয়নি। অষ্টম শ্রেণী পাশ করার পরেই যে বিশেষীকরণের কথা বলা হয়েছে, শিক্ষার্থীদের নিজস্ব চাহিদা অনুযায়ী ক্ষমতা অনুধাবনের যোগ্যতার আগেই এই বিশেষীকরণের কথা চলে আসে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের ভালো লাগা পছন্দের অনুযায়ী বিষয় বেছে নেওয়া, এটা বাস্তবচিত তৎকালীন সময় হয়ে ওঠে। আর কি ছিল? কমিশনের প্রস্তাবিত শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে বিশাল উপযুক্ত সংখ্যক যে শিক্ষকের প্রয়োজন ছিল সেই সময় তা সম্ভব হয়ে ওঠেনি এবং এই প্রস্তাবও সময়োচিত বা সময়োপযোগী ছিল না। তা সত্ত্বেও শিক্ষা কমিশন অত্যন্ত দূরদর্শিতার পরিচয় রেখেছিল। এরপরে আসছি আমরা ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। মনে রাখতে হবে, ভারতবর্ষ শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কমিশন প্রভাব বিস্তার করেছিল, সবচেয়ে বেশি যে কমিশন পরিচিত ছিল তা হচ্ছে কোঠারি কমিশন। ডিএস কোঠারি, অধ্যাপক ডক্টর ডিএস কোঠারি এই শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং 1966 সালে তিনি একটি প্রতিবেদন জমা দেন এবং মানে এই কমিশনের একটা উদ্বোধনী বাক্য ছিল যে খুব গুরুত্বপূর্ণ কথা, যে ভারতের ভাগ্য নিয়ন্ত্রিত আজকাল শ্রেণীকক্ষেই নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ শ্রেণীকক্ষেই ভারতবর্ষের ভাগ্য নিয়ন্ত্রিত হচ্ছে, শেপ পাচ্ছে শ্রেণীকক্ষের মধ্যে। অর্থাৎ যে কথাটি এডুকেশন ইজ এ স্কুল ইজ এ মিনিয়েচার অফ এ সোসাইটি, অর্থাৎ তার একটা গুরুত্বপূর্ণ ভাষার পরিবর্তন বা প্রতিফলন এই শিক্ষা কমিশনের প্রথম দিকেই আমরা পাই। এবং শিক্ষার মূল্য নির্দেশ করে এখানে, এবং শিক্ষা মূল্য নির্দেশ করে কি বলা হয়, যে দেশের সমৃদ্ধি, কল্যাণ এবং ভবিষ্যতের স্তর নির্ধারণ করা হয় এই শিক্ষার, মানে শিক্ষার মূল্যের মধ্যে দিয়ে আমরা দেশের সমৃদ্ধি এবং কল্যাণ হবে, সেই বিষয়টা কিন্তু এখানে আলোচিত। এখানে কি কি বলা হয়েছে? যে শিক্ষা সার্বজনীকরণের কথা বলা হয়েছে। শিক্ষা 14 বছর পর্যন্ত, এখানেও সেই 14 বছর পর্যন্ত বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষার প্রদানের উপর জোর দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড স্কুল সিস্টেমের কথা বলা হয়েছে। প্রতিবেদনে সাধারণ স্কুল ব্যবস্থার পক্ষে যে কথা বলা হয়েছে তা তাদের সামাজিক এবং অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে সমস্ত শিশুদের সমান সুযোগ প্রদান করা হয়েছে। পাঠ্যক্রম সংস্কার কথাও বলা হয়েছে, যে পাঠ্যক্রম সময় উপযোগী পাঠ্যক্রম তৈরি করা, পাঠ্যক্রম নমনীয় এবং সমন্বিত পাঠ্যক্রম বা ইন্টিগ্রেটেড পাঠ্যক্রমের কথা বলা হয়েছে, যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশকে উন্নীত করবে। বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। অন্যান্য শিক্ষার ক্ষেত্রে আমরা বৃত্তিমূলক শিক্ষার কথা দেখতে পাই এবং বৃত্তিমূলক শিক্ষা প্রতি ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বৃত্তিমূলক শিক্ষা আসলে উন্নত মানব সম্পদ তৈরি করতে সাহায্য করে। কোঠারি কমিশনের আরো যে সমস্ত সুপারিশ ছিল তা শিক্ষাগত পরিকল্পনা এবং অর্থায়ন নিয়ে, শিক্ষাগত পরিকল্পনা এবং সরকারের কাছ থেকে যে প্রাপ্ত অর্থ, সে পর্যাপ্ত আর্থিক সহায়তা পাওয়া যায় তার উপর যাতে জোর দেওয়া হয় তার কথা বলা হয়েছে। কোঠারি কমিশনের এই সুপারিশগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছিল। আর একটা বিষয় কোঠারি কমিশনের সম্পর্কে বলতে হবে, যে কোঠারি কমিশন কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রথম কতগুলো স্তরের আলোচনা করে, শিক্ষা কাঠামো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করে। শিক্ষা কাঠামো কি বলেছিল, যে শিক্ষা কাঠামো বা স্ট্রাকচারের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শিক্ষার কথা চারটি বিষয়ের উপর
দেশের শিক্ষা মান যে নির্ভর করে তা কোঠারি কমিশন বলেছিল। কি কি? সমগ্র শিক্ষা ব্যবস্থার কাঠামোর অন্তর্গত স্তরের সংখ্যা এবং ওই স্তরগুলির পারস্পরিক সম্পর্কের কথা বলা হয়েছিল। 2, মোট শিক্ষাকাল এবং প্রত্যেকটি স্তরের জন্য নির্দিষ্ট শিক্ষাকাল থাকতে হবে এ কথা বলেছিল। শিক্ষার আনুষঙ্গিক অন্যান্য অত্যাবশ্যক সহায়ক উপাদানের কথা এখানে বলা হয়েছিল। আর প্রাপ্ত সুযোগ সুবিধার পূর্ণ ব্যবহার করার কথা বলা হয়েছিল। শিক্ষা স্তরের ক্ষেত্রে শিক্ষা কাঠামোটি কি বলা হয়েছিল? 10+2+3+2 সার্বিক শিক্ষা কাঠামো, অর্থাৎ 10+2+3+2। এই যে শিক্ষা কাঠামো, এই শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছিল। অর্থাৎ 1 থেকে 3 বছর প্রাক প্রাথমিক শিক্ষা, 7-8 বছরের সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা, 6 বছরে বিদ্যালয়ে শিক্ষা শুরু, প্রাথমিক শিক্ষা 4 কি 5 বছর, অর্থাৎ শিক্ষার্থীরা যখন ক্লাস 5 বা 6-এ উঠবে তখন তারা মাধ্যমিক স্তরে প্রবেশ করবে। 2 এবং 3 বছরে উচ্চ প্রাথমিক শিক্ষা। প্রাথমিক স্তরে কি থাকবে? 1 থেকে 3 বছরের বৃত্তি শিক্ষা থাকতে পারে, 2 বা 3 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা এই প্রসঙ্গে বলা হয়েছে, 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা, 1 বছর থেকে 3 বছরের বৃত্তি শিক্ষা। সেটা যদি বৃত্তি শিক্ষা হয় 1 থেকে 3 বছর চলে আসে। আর 50% ছাত্রদের বৃত্তি শিক্ষা দেওয়া হবে। নবম দশম শ্রেণী অথবা অষ্টম নবম দশম শ্রেণী শিক্ষা হবে নিম্ন মাধ্যমিক পর্যায়ের অন্তর্গত, আর একাদশ আর দ্বাদশ শ্রেণীর শিক্ষা হবে উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্গত। 3 বছরের উচ্চ শিক্ষা স্তরে হবে 3 বছরের শিক্ষার্থে ডিগ্রি লাভের শিক্ষা হবে। 3 বছরের ডিগ্রি কোর্সের প্রথম বছরের শিক্ষা শেষে বিশেষ কয়েকটি কলেজ বা কলেজে 3 বছরের ডিগ্রি কোর্সের ব্যবস্থা থাকবে। প্রথম স্পেশাল ডিগ্রি পেতে গেলে তাকে 4 বছরের পড়াশোনা করতে হবে। অর্থাৎ কোঠারি কমিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোঠারি কমিশনও কিন্তু শিক্ষাক্ষেত্রে তার কাঠামোগত বিষয়কে নিয়েও আলোচনা করেছিল। এবার কোঠারি কমিশনের আরেকটি বিষয় নিয়ে আসি, যে নিম্ন মাধ্যমিক স্তরে যে পঠন পাঠনের কথা বলা হয়েছিল তা কি বলা হয়েছিল? কোঠারি কমিশনের ক্ষেত্রে 3টি ভাষা অর্থাৎ ত্রিভাষা সূত্রের কথাও কিন্তু এখানে বলা হয়েছিল। ত্রিভাষা সূত্রের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে অহিন্দি ভাষা অঞ্চলে 3টি ভাষা শিক্ষা, অহিন্দি ভাষা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি ভাষা এবং আরেকটি ভাষা হচ্ছে ইংরেজি ভাষা বা উন্নত কোনো ভাষা। আর কি বলা হয়েছিল? আর বলা হয়েছিল যে হিন্দি ভাষা অঞ্চলে কি হবে? হিন্দি ভাষা অঞ্চলে ক হলো প্রথম ভাষাটা নেওয়া হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, বা হিন্দি বা ইংরেজি ভাষা। অহিন্দি বা হিন্দি ভাষা অঞ্চলে মাতৃভাষা হতে পারে, সেটা হিন্দি নিতে পারে, বা সে যদি কোনো আঞ্চলিক ভাষা নেয় সেটা হতে পারে, অথবা হিন্দি ভাষা তো নিতেই পারে বা ইংরেজি ভাষাও তার প্রথম ভাষা হিসেবে নিতে পারে। হিন্দি যদি প্রথম ভাষা হয় তাহলে দ্বিতীয় ভাষা অন্য কোনো আঞ্চলিক ভাষা বা ইংরেজি ভাষা হতে পারে, আর তৃতীয় ভাষা হিসাবে কোনো প্রাচীন ভাষা সে পড়তে পারে, সে কথা বলা হয়েছিল। এছাড়া গণিত শিক্ষার কথা, বিজ্ঞানটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। আচ্ছা, সমাজবিদ্যার ক্ষেত্রে ইতিহাস ভূগোল সমাজবিদ্যা শিক্ষার আর বিষয় চারুকলা শিক্ষা, কর্ম অভিজ্ঞতা শিক্ষা, সমাজসেবা, শরীর শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার কথা বলা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে মেয়েদের শিক্ষার পাঠ্যক্রম আলাদা করে থাকবে না,
তারা গার্হস্থ্য বিজ্ঞান, সঙ্গীত, কলা, ঐচ্ছিক বিষয় সুযোগ পাবে। কৃষি বিজ্ঞানকে বিজ্ঞানের সঙ্গে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। নিম্ন মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষান্তে বহি পরীক্ষা হবে, অর্থাৎ বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর কৃষি ক্ষেত্রে পলিটেকনিক স্থাপন করা হবে। জনশাস্ত্র, বাণিজ্য, কুটির শিল্প, প্রশাসন প্রভৃতির জন্য 3 বছরের সার্টিফিকেট কোর্স করতে হবে। এরপরে আসছি জাতীয় জ্ঞান কমিশন। 2005-এ এই নলেজ কমিশন তৈরি করা হয়েছিল। এই নলেজ কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতির জ্ঞানকে একটা পুঁজি হিসেবে ব্যবহার করা এবং মানুষের যার মধ্যে দিয়ে এই জ্ঞান মানুষের ক্ষমতা বৃদ্ধি করবে এবং ক্ষমতায়ন এবং সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। জ্ঞানকে 21 শতকের মূল চালিকা শক্তি হিসাবে আমরা ধরতে পারি, কারণ নলেজই শক্তি, নলেজই মানুষের শুধু চেতনা নয়, জ্ঞানের সঞ্চালন করতে এবং অতীতের জ্ঞানকে প্রিজার্ভ করতে সাহায্য করবে এবং প্রজন্মকে উৎসাহিত দেওয়ার জন্য প্রজন্মগত পরিবর্তনকে উৎসাহিত করবার জন্য একটি পদ্ধতিগত রূপান্তর প্রয়োজন, যা জ্ঞানের জ্ঞানের প্রিজার্ভেশন করা, জ্ঞানের বিভিন্ন যে পরিবর্তনশীল জ্ঞান তাকে তার মাধ্যমে বিভিন্ন সমস্যাকে সমাধান করতে হবে আর সমাধান করার জন্য। এবং 2রা অক্টোবর 2005 থেকে এবং 13 জুন 2005-এ এই জাতীয় জ্ঞান কমিশন গঠন হয়েছিল। এর সুপারিশ কি কি ছিল? কমিশন সুপারিশ করেছিল যে দেশব্যাপী 15টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা এবং যা ভারতবর্ষকে 2015 সালের মধ্যে অন্তত 15% উচ্চশিক্ষার জন্য নথিভুক্ত হবে বা তারা উচ্চশিক্ষা এনরোলমেন্ট করাতে পারবে। কমিশনের আর কি বলেছিল যে সামগ্রিকভাবে যে উচ্চশিক্ষার জন্য একটা স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে তা সুপারিশ করেছিল এবং কমিশন সরকারি ব্যয় বৃদ্ধি এবং অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করেছেন এবং উচ্চশিক্ষার ব্যবস্থা যে অর্থ ছাড়া সম্ভব নয় একথাও আলোচনায় এনেছে। কমিশন সব মিলিয়ে 50টি বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করেছে। আর কি করেছে যে কমিশন বর্তমান প্রেক্ষাপটে অধিভুক্ত কলেজগুলির উপযোগিতা এবং প্রাসঙ্গিকতা নিয়ে সন্দেহ উত্থাপন করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলির সাথে অধিভুক্ত স্নাতক কলেজগুলির ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তাটা প্রকাশ করেছে। উচ্চশিক্ষা সম্প্রসারণ যা শিক্ষার্থীদের পছন্দের সুযোগ দেয় এবং প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা তৈরি করতে জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ আলোচনার অবকাশ রাখছে। আর নলেজ কমিশন আর কি সুপারিশ করেছে যে আইনের অধিকার, শিক্ষার অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত তহবিল সিংহভাগে যাতে কেন্দ্রীয় সরকার প্রদান করে এবং এটির একটি আর্থিক বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। এই গেল আমাদের ইউনিট 2। এবার ঢুকছি ইউনিট 3, এডুকেশন পলিসিস ইন ইন্ডিয়া। এই হচ্ছে এডুকেশনাল পলিসি। এরপরে যেগুলো আসছি, এতক্ষণ আমরা 4টে এডুকেশন কমিশন এবং নলেজ কমিশন সম্পর্কে জানলাম। এবার আসছি এডুকেশন পলিসিস অফ ইন্ডিয়া। ভারতবর্ষে 1964 সালে কোঠারি কমিশনের পরেই শিক্ষানীতি ভারতবর্ষে প্রথম লাগু করা হয় বা চালু করা হয় তা হচ্ছে 1968 সালের জাতীয় শিক্ষানীতি। মনে রাখতে হবে যে 1964 থেকে 66 সালে কোঠারি কমিশন বা জাতীয়
জাতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। ভারতবর্ষের কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 বা কোঠারি কমিশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন, কিন্তু এই রিপোর্ট বের করার আগে পর্যন্ত ভারত সরকারের শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় ক্ষেত্রে কোনো সুসংবদ্ধ জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেনি। এবং কোঠারি কমিশনের সুপারিশ সমূহ প্রকাশিত হওয়ার পর এই সুপারিশ নিয়ে দেশব্যাপী যখন আলোচনা শুরু হলো, তখন বহু আলোচনা শুরু হয় এবং এই আলোচনা শুরু হওয়ার পরে একটা জাতীয় শিক্ষানীতি স্থির হয়। 1968 খ্রিস্টাব্দের জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবং কতগুলো আলোচনা হয় এবং 1968 সালের জুলাই মাসে ত্রিগুণা সেনের উদ্যোগে একটি জাতীয় শিক্ষানীতি স্থির হয়। 1968 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার ওই নীতি অনুমোদন করার পর যথারীতি ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় এবং এই জাতীয় শিক্ষানীতিতে কি ছিল, মোট 17টি ধারা ছিল এবং এই 17টি ধারা নিয়ে জাতীয় শিক্ষানীতি রচিত হয়, যার নেতৃত্বে ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেন। ভারতের মোট 17টি শিক্ষা ধারা সম্বলিত এই শিক্ষানীতি দেওয়া হয়েছিল। কি কি ছিল সেগুলো নিয়ে এবার একটা একটা করে আলোচনা করা হচ্ছে। প্রথম ছিল বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা। এই বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার মধ্যে যা যা বিষয় ছিল তা হচ্ছে যে, এই যে সংবিধানের 45 নম্বর ধারায় যে 14 বছর পর্যন্ত মানে ছেলে মেয়েদের শিক্ষা অবিলম্বে বাধ্যতামূলক এবং অবৈতনিক করার জন্য যে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে। বর্তমানে এই স্তরে শিক্ষার যে অপচয় ও অনুন্নয়ন আছে তা বন্ধ করতে উপযুক্ত কার্যসূচি বা কর্মসূচি রচনা করার কথা এখানে বলা হয়েছে। এরপরে আসছি যে শিক্ষকদের সম্মান, বেতন এবং শিক্ষণ প্রসঙ্গ। জাতীয় শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই ভূমিকা জাতীয় শিক্ষার অনেকখানি প্রচেষ্টার সাফল্য অনেকখানি নির্ভর করে। শিক্ষকের যোগ্যতা, পেশাগত দক্ষতা, ব্যক্তি কিংবা চারিত্রিক গুণাবলী এই শিক্ষার উপর নির্ভর করে, জাতীয় শিক্ষার প্রচেষ্টার সাফল্যের উপর নির্ভর করে। শিক্ষকের বেতন এবং চাকরির শর্তাদি শিক্ষকের দায়িত্ব এবং যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। আর কি বলা হয়েছে এখানে, যে চাকরিকালীন শিক্ষকদের যথোচিত গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ এই অংশটি সম্পূর্ণভাবে শিক্ষকদের কেন্দ্রিক, তাদের বেতন, শিক্ষণ এবং তাদের সম্মান প্রসঙ্গে জড়িত। এরপরে আসছি যে ভাষার গুরুত্ব বা ভাষার উন্নয়ন সম্পর্কে। ভাষা যেহেতু ভারতবর্ষের বহু ভাষাভাষীর দেশ, সেই জন্য ভারতবর্ষের বহুভাষিক রাষ্ট্রে শিক্ষা ভাষা একটি বিতর্কিত প্রশ্ন, বরাবরই বিতর্কিত প্রশ্ন। শিক্ষা সংস্কৃতির সঙ্গে এই ভাষা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই মানে ভাষার মধ্য দিয়ে কিন্তু জ্ঞান আহরিত হয় এবং জনগণের যে জ্ঞান তা কিন্তু যথাযথ ভাষার উন্নতি ছাড়া কিন্তু হবে না, বা তাদের জনগণের সৃজনশীল শক্তি বিকাশের কথা হবে না। এ প্রসঙ্গে মাতৃভাষা প্রসঙ্গ তো বলাই হয়েছে এবং মাতৃভাষা শিক্ষার মাধ্যমের কথা বলা হয়েছে। এরপরে আসছি ত্রিভাষা সূত্র, যে ত্রিভাষা সূত্রের কথা কোঠারি কমিশনেও বলা হয়েছে। ত্রিভাষা সূত্রে কি বলা হয়েছে, যে মাধ্যমিক শিক্ষা স্তরে ত্রিভাষা সূত্র বাস্তবায়িত হবে এবং ইংরাজি, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার কথা বলা হয়েছে। আচ্ছা, বিভিন্ন আন্তর্জাতিক ভাষা থাকবে, আন্তর্জাতিক ভাষা ইংরাজি বা অন্যান্য আন্তর্জাতিক ভাষার কথা বলা। আচ্ছা, শিক্ষাগত সমান সুযোগ সুবিধা থাকবে। কি কি শিক্ষাগত সমান সুযোগ সুবিধা? যেটা হচ্ছে যে কোনো আর্থিক সামাজিক বৈষম্য থাকবে না, জাতীয় সংহতি থাকবে, নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে, দৈহিক, মানসিক, সামাজিক এবং প্রাক্ষবিক গুরুত্ব দেওয়া হবে
এবং অনগ্রসর শ্রেণী বা উপজাতিদের শিক্ষার কথাও বলা হয়েছে। প্রতিভা চিহ্নিতকরণ করতে হবে, অর্থাৎ যেখানে অল্প বয়সে প্রতিভাবান বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বা প্রতিভাবান শিশুদের, এখানে বিশেষ চাহিদা সম্পন্ন আধুনিক টার্ম হয়ে যাচ্ছে, সেরকম নয়, প্রতিভাবান শিশুদের চিহ্নিত করতে হবে এবং তা দিয়ে শিক্ষা দিতে হবে, মানে তাদেরকে জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে। কর্ম অভিজ্ঞতা বা জাতীয় সেবা প্রসঙ্গ আছে, যেখানে উপযুক্ত কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় ও সমাজের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র স্থাপন করে সমাজ সেবা এবং জাতীয় পুনর্গঠনে অর্থপূর্ণ কর্মসূচি শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত হবে। এবং এই কর্মসূচিতে কি করা হবে, স্বনির্ভরতা, চরিত্র গঠন, সমাজ সেবায় নিজেকে সঁপে দেওয়ার মনোবৃত্তি যে গঠিত ছাত্রদের গঠিত হবে তার উপরে জোর দেওয়া হবে। বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার উপর প্রত্যেকটা শিক্ষা কমিশনের মতো এখানেও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আমাদের প্রগতিশীল যে জ্ঞানের যে গতিশীল ধারণা, তার মধ্য দিয়ে খাপ খাইয়ে নিয়ে বিজ্ঞান শিক্ষা দেওয়া এবং গবেষণাকে অত্যন্ত অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যালয় স্তরেই এই গবেষণাকে ছড়িয়ে দেওয়া প্রসঙ্গ এসছে। কৃষি এবং শিল্পের জন্য শিক্ষার প্রসঙ্গ আসছে। কৃষি এবং শিল্প শিক্ষার কথার মধ্যে যেটা বলা হয়েছে যে কৃষি শিক্ষার জন্য কারিগরি শিক্ষা, ব্যবহারিক শিক্ষার প্রসঙ্গ করতে হবে, ব্যবস্থা করতে হবে। কৃষি এবং শিল্পের উন্নতির জন্য দুই শিক্ষার জন্য আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে এবং পাঠ্যক্রম রচনা করতে হবে। কৃষি এবং শিল্পের অন্যান্য কারিগরি শিক্ষার মতো কৃষি এবং শিল্প শিক্ষার থেকেও গুরুত্ব দিতে হবে। পাঠ্যপুস্তক প্রকাশনার ব্যবস্থা করতে হবে, যাতে উপযুক্ত ভালো বই প্রকাশনার করা যায় এবং পাঠ্যক্রম অনুযায়ী বইয়ের প্রকাশনা করতে হবে। ঘন ঘন বই বদলালে চলবে না, পাঠ্যক্রম বদলালে চলবে না। জনসাধারণের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে যাতে পাঠ্যক্রম বদলানো যায় এবং পর্যাপ্ত বই বা শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হয়, তার দিকেও লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা পদ্ধতির কথা বলা হয়েছে, যে পরীক্ষা পদ্ধতি থেকে দেখতে হবে যাতে যথার্থ পরীক্ষা পদ্ধতি এবং নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন মূল্যায়নের ব্যবস্থা করা যায়। অনেক আগেই নিরবচ্ছিন্ন মূল্যায়নের কথা বলা হয়েছে, শুধুমাত্র বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের একটি গুণের উপর যেন মূল্যায়ন করে সামগ্রিক মূল্যায়ন করা না হয়। সাফল্য ও উন্নয়নের ক্ষেত্রে মূল্যায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যা এই কথা বলা হয়েছে। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার কথা বলা হয়েছে। মাধ্যমিক শিক্ষা এখানে কারিগরি শিক্ষার কথা ভাষা অন্যান্য শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা, বৃত্তি শিক্ষার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে, যে স্নাতকোত্তর পাঠ্যক্রমের ক্ষেত্রে সংগঠন এবং এই স্তরের গবেষণা ও শিক্ষণের মান উন্নয়নের কথা বুঝতে হবে। আর বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য অধিক অর্থের বরাদ্দ করতে হবে। গবেষণাগারগুলিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ন্ত্রণে থাকতে হবে, নিজস্ব নিয়ন্ত্রণাধীন হবে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা সংস্থার একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। এছাড়াও আংশিক সময়ে ডাকযোগে শিক্ষার কথা বলা হয়েছে, যেখানে আংশিক শিক্ষার কথা এবং ডাকযোগে শিক্ষার কথা বলা হয়েছে। কি বলা হয়েছিল, 1986 সালে মাধ্যমিক বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, কৃষি, শিল্প ও বিভিন্ন নিয়োজিত কর্মীদের জন্য শিক্ষার প্রয়োজন। অর্থাৎ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যে দূরে দূরে যারা অবস্থান করছে বা অন্যান্য পেশায় যারা যুক্ত, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য পূর্ণ সময়ের জন্য প্রথাগত শিক্ষার মধ্যে দিয়ে যারা আসার সুযোগ পান না, তাদের ডাকযোগে শিক্ষা, দূর শিক্ষা বা আংশিক সময় শিক্ষার ব্যবস্থা করতে হবে। সাক্ষরতা প্রসার এবং বয়স্ক শিক্ষা, কৃষির উন্নয়ন এবং গণতান্ত্রিক মানসিকতা সৃষ্টির জন্য নিরক্ষরতা দূরীকরণের প্রয়োজন আছে। তাই জন্য শিক্ষার প্রচার, বড় বড় শিক্ষা সংস্থা যারা কর্মীরা দীর্ঘ দিন কর্মরত, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা এবং বয়স্কদের শিক্ষার ব্যবস্থা, যাতে সামগ্রিক নিরক্ষরতা দূরীকরণ করা যায়। পেশাগত তরুণ শিক্ষার্থীদের জন্য, তরুণ মানুষদের জন্য এবং তরুণ চাষীদের জন্য দক্ষতা অর্জনের জন্য বা তরুণদের স্বনির্ভরতার জন্য শিক্ষার প্রসারে গুরুত্ব দিতে হবে। খেলাধুলার কথাও বলা হয়েছে, ছাত্রদের স্বার্থে খেলাধুলা প্রসার উন্নতি করতে হবে এবং সারা দেশব্যাপী দৈহিক শিক্ষা এবং খেলাধুলার উন্নতি গ্রহণ করার কথা বলা হয়েছে। এবার সংখ্যালঘুদের শিক্ষার কথা বলা হয়েছে। সংখ্যালঘুদের শিক্ষার
করার ক্ষেত্রে তাদের বিশেষ শিক্ষার কথা, তাদের অধিকার রক্ষায় যে সমস্ত সুপারিশ করা হয়েছে তা যেন রক্ষা হয় তার জন্য বিশেষ যত্ন করার প্রসঙ্গ বলা হয়েছে। এবার শিক্ষা কাঠামো নিয়েও কিন্তু এই কমিশন, এই জাতীয় শিক্ষা নীতি কিন্তু এইটা কমিশন নয়, জাতীয় শিক্ষা নীতি কিন্তু সুপারিশ করেছে 1968 সালের জাতীয় শিক্ষা নীতি কিন্তু 10+2+3 এই শিক্ষা কাঠামোর সুপারিশ করেছে এবং যে শিক্ষা কাঠামো দীর্ঘদিন ধরে প্রায় আজও বলবৎ রয়েছে, এখনো পর্যন্ত বলবৎ রয়েছে বলা যায় না, কারণ 2020 জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পরে তা ক্রমশ পরিবর্তন হতে চলেছে বা পরিবর্তন হচ্ছে। সারা দেশের শিক্ষা কাঠামো তৎকালীন যে শিক্ষা কাঠামো সুপারিশ করা হয়েছিল তা ছিল 10+2+3 বা 10+2+3 এইভাবে শিক্ষা কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। এরপরে আসছি জাতীয় শিক্ষানীতি 1986। আমরা এটা আগে জানলাম জাতীয় শিক্ষানীতি 1968 সালে যে জাতীয় শিক্ষানীতি গড়ে তোলা হয়েছিল, তারপরে আমরা আরেকটু এগিয়ে পাচ্ছি জাতীয় শিক্ষানীতি 1986। জাতীয় শিক্ষানীতি 1986 একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ নামে একটি আলোচনা পত্র বা পুস্তিকা আকারে প্রকাশ করা হয়। 1986 সালের 21 এপ্রিল কেন্দ্রীয় সরকার রচিত ভারতীয় জাতীয় শিক্ষানীতি প্রচলিত হয়। আর কি হয়, 1986 সালের মে মাসে বিলটির সংসদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং রাজ্যসভা এবং কেন্দ্রীয় সভা, যেটা হচ্ছে মূল নিম্নকক্ষ, এই দুই কক্ষের উভয় সভার অনুমোদন লাভ করে এবং জাতীয় শিক্ষানীতি 1986 নামে পরিচিত হয়। এবং জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতিতে কি হয়েছে, যে 12টি অংশে বিভক্ত ছিল। জাতীয় শিক্ষানীতি 12টি অংশে বিভক্ত ছিল। এই 12টি অংশের মধ্যে কি কি ছিল, যে প্রথম অংশটি ভূমিকা এবং শেষ অংশটি ভবিষ্যৎ নামে পরিচিত। আর 10টি অধ্যায় শিক্ষার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করা বা সুপারিশ করা হয়েছে। আমি আরেকটু বিস্তৃতভাবে জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করে দিচ্ছি। জাতীয় শিক্ষানীতির মধ্যে যেটা ছিল জাতীয় শিক্ষা ব্যবস্থা, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের প্রতিটি নরনারীকে সমান শিক্ষা বা সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে, সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। আচ্ছা, উচ্চ শিক্ষার প্রসঙ্গ বলা হয়েছে। এই উচ্চ শিক্ষা, জাতীয় শিক্ষা ব্যবস্থায় উচ্চ শিক্ষা বা শিক্ষার্থীরা যে উচ্চ শিক্ষা পাবে তার কথা বলা হয়েছে। মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা বলা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা আরো জনমুখী করে তোলার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। আর কি বলা হয়েছে, চাকুরিতে ডিগ্রি বিচ্ছেদের কথা বলা হয়েছে, অর্থাৎ কারিগরি, আইন শিক্ষা, চিকিৎসার অন্যান্য বিষয়গুলিতে যে ডিগ্রি দরকার নেই, ডিগ্রি প্রধান নয়, হ্যাঁ, মানে এই বিষয়গুলি বাদে অন্যান্যগুলো ডিগ্রি প্রধান নয়। কারিগরি শিক্ষার ক্ষেত্রে ডিগ্রি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারিগরি, আইন শিক্ষা এবং চিকিৎসা বিদ্যা ছাড়া অন্যান্য চাকরির ক্ষেত্রে ডিগ্রি যে প্রধান আবশ্যিক বিষয় নয় তা বিবেচনা করতে হবে এবং একটি সাধারণ ডিগ্রির মধ্য দিয়েই যে কোনো বিষয়ের শিক্ষার্থীরা তারা চাকরির জন্য মানে অ্যাপ্লাই করতে পারবে বা চাকরির জন্য সুপারিশ করতে পারবে।